জি, শরীফ ওসমান হাদী, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান, মানে গোলটেবিলটার নাম ছিল এরকম, আলোচনার আয়োজক ছিল মঞ্চ ৭১ নামে একটি প্ল্যাটফর্ম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা এবং গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেনের, তবে সেখানে তিনি ছিলেন না। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে অবরুদ্ধ করেছেন একদল ব্যক্তি। তারা নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কিন্তু অনুমতি নিয়ে অনুষ্ঠান করতে হয় এবং সেখানে গোয়েন্দা সংস্থার লোকজনও থাকেন আমরা যতদূর জানি। সেইখানে এরকম একটা ঘটনা মানে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। ছোট ছোট করে বলি। প্রথমত জুলাই যোদ্ধা, আমি অফিসিয়ালি অনেক প্রোগ্রামে বলেছি, এই যে জুলাই যোদ্ধা এটা কারোর নাম পরিচয় হইতে পারে না। প্রথমত মানে এটা কি সরকার এক একজনকে একটা কার্ড দিছে যে তুমি জুলাই যোদ্ধা, মানে সবার তো এটা নাই। সুতরাং যে যেখানে যেটা করছে সেটা জুলাই যোদ্ধা নামে, এইটা হলো প্রথমত আমাদের বরাবরই প্রতিবাদ ছিল। পরশু একজন ফোন করলো, বললাম ভাই কে, বললাম ভাই আমি একজন জুলাই যোদ্ধা। তো আমি খুবই বাজেভাবে রিয়েক্ট করলাম যে এইটা একটা নাম হয় কেমনে, আপনার নাম পরিচয় বলেন। তো এই আমরা বারবার যেটা বলেছি, মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে ব্যবসাটা করেছে, জুলাইকে নিয়ে এই ব্যবসাটা কাউকেই করতে দেওয়া হবে না, নাম্বার ওয়ান। নাম্বার দুই, ডক্টর কামাল সাহেবের প্রশ্ন পিছন থেকে বলি। গতকালকে পরশু দুদিন ধরে একটা ফটোকার্ড খুব আসছে, ডক্টর কামাল সাহেব বলছেন আমাদের সংবিধানের যে বেসিক স্ট্রাকচার বা 4টা মূলনীতি সেখানে হাত দেওয়া হচ্ছে, এই নিয়ে উনি প্রচণ্ড আহত। আমার মন খারাপ হয় বিএনপির সেই ভাইবোনদের প্রতি যারা 2018-তে ডক্টর কামালের নেতৃত্বে, যখন সাধারণ বাংলাদেশের মানুষ হাজারবার বলেছে বিএনপির মতো একটা দল, বেগম জিয়া এবং খালেদা জিয়ার দল, সেইটা গণতন্ত্র পুনরুদ্ধার করবে, যিনি জীবনে মেম্বারও নির্বাচিত হন নাই সেই ডক্টর কামালের হাত ধরে। একজনের একাডেমিক এক্সপার্টাইজ যদি পলিটিক্যাল এক্সপার্টাইজের সমান হতো তাহলে বিশ্ববিদ্যালয়ের ভিসিরা দেশের প্রেসিডেন্ট হয়ে যেত, প্রধানমন্ত্রী হতো, কিন্তু হন না, নাম্বার ওয়ান। এবং এটা আমরা আউট অ্যান্ড আউট বলেছি, তখনও ছোট মানুষ হয়েও বলেছি, ডক্টর কামালকে সামনে রেখে বিএনপিকে বিরাট একটা ব্লাফ দেওয়া হবে, ইলেকশন ছিটকে যাবে, কিচ্ছু হবে না। এবং সেটাই হয়েছে ডক্টর কামালকে সামনে রেখে। কি একটা সেকুলার মুখ, এইটাকে পোট্রি করে যে এই আইডিওলজি ধারণ করেন না। বেগম জিয়াকে কোনোদিন অনার করে ডক্টর কামাল কোনোদিন কোথাও কথা বলেছেন? ইভেন শহীদ জিয়ার পার্টিকে নিয়ে তিনি মুভমেন্ট করছেন, শহীদ জিয়া সম্বন্ধে সারা জীবনে তার বক্তব্য কি? একটা শুধু মনে করিয়ে দেই, পঞ্চম সংশোধনী নিয়ে যেটা হয়েছে আদালতের রায়, সেখানে অনেক কথার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ কথা, যে শহীদ জিয়ার যে পঞ্চম সংশোধনী, এটা শুধুই অগণতান্ত্রিক এবং অবৈধ নয়, শহীদ জিয়া স্বৈরতান্ত্রিক ছিলেন। মজার ব্যাপার হলো ন্যারেটিভ কিভাবে নির্মিত হয়। তারপরে বিসিএস এ প্রশ্ন এসছে 2-3টা আগের বিসিএস এ, যে দ্য ফার্স্ট ডিস্টোরশন অফ দ্য কনস্টিটিউশন কোনটা, কোন সংশোধনী, পঞ্চম, অষ্টম, এরকম করে। এর মানে হাইকোর্ট বলেছে পর্যবেক্ষণে এটাই ছিল সংবিধানের প্রথম বিকৃতি। শহীদ জিয়া যেটা করেছেন কোনটার মাধ্যমে, যেটা দিয়ে তিনি বাকশালের পরে গণতন্ত্রের পুনরুদ্ধার করেছেন। তাহলে সেটা যদি হয় তাহলে চতুর্থ সংশোধনী যার মধ্যে বাকশাল কায়েম হয়েছে সেটি কি বিকৃতি না? এত কথা কেন বলি? ডক্টর কামালরা বাংলাদেশে যেই সংবিধানটা দিয়েছেন, এই সংবিধান হাজারবার বলেছি, এখনো বলি, এটা কোনো মতেই বাংলাদেশের জনতার, আম জনতার, গণমানুষের সংবিধানের প্রতিফলন ঘটে নাই। প্রথমত এই ডিবেট অনেকক্ষণ করা যাবে, সেটা এখন যাব না। এই গণপরিষদের কোনো অথরিটি ছিল না বাংলাদেশের সংবিধান করবার। নাম্বার 2, তারা এরপর একটা গণপরিষদ নির্বাচনও দেয় না সংবিধান করার জন্য। নাম্বার 3, সেটার পরে তারা যখন একটা সংবিধান করেছে সেটার জন্য গণভোটও দেয় নাই। এমনকি 73-এ যে ভোট চুরির নির্বাচনটা করেছে তখন তো সেটা ইশতেহারে দেয় নাই। এত কথা কেন বলা? ডক্টর কামাল সাহেব এখন যখন প্রচণ্ড মন খারাপ নিয়ে বলেন যে সংবিধান পুনরুদ্ধার করতে হবে, তার উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে বলতে চাই, এখন একাডেমিকলি এটা প্রুভড হয়েছে যে এই সংবিধানের প্রিয়াম্বল পর্যন্ত ভারত থেকে লিখে দেওয়া হয়েছে। এটা ভারতের ডিপ্লোম্যাট তিনি স্বীকার করছেন যে আমরা এটা লিখেছি। সুতরাং ডক্টর কামালকে নিয়ে পুনরুদ্ধার এই প্রচেষ্টা করে শরীফ ওসমান হাদী, এইটা আসলে আজকে আমাদের টপিক না। কিন্তু এবার আমি আপনার প্রশ্নটা একটু, ভাইয়ের 3টা পয়েন্ট কি আমি আপনার উত্তর হয়ে যাবে, পিছন থেকে বললাম গ্রাফিতির ভাষা, এইখানে আমার বলবার আছে। তুষার ভাইকে আমি বলবো, তুষার ভাই যে কোনো কারণেই হয়তো ঢাকার যত রাস্তায় ঘুরেছেন, এমনটা হইতে পারে বা হয়তো এলিট ঘরানার লোক, সুতরাং গুলশান বনানীতে ঘুরছেন,
এইখানকার গ্রাফিতির ভাষাগুলো, বাংলাদেশে গ্রাফিতি নিয়ে সর্বপ্রথম কাজ করেছি আমরা ইনকিলাব মঞ্চ। আজকে বুঝলে নিয়ে আসতাম আমরা, যেটা দেবাশিস চক্রবর্তী, যিনি পোস্টার বয় এই আন্দোলনের একজন, তিনি প্রচ্ছদ করেছেন। পুরো বইটার নাম হলো জুলাইয়ের গ্রাফিতি ও গাইল সমগ্র। আই রিপিট, জুলাইয়ের গ্রাফিতি ও গাইল সমগ্র। আমরা গালাগালও বলি নাই। এখানে আমরা কি করেছি, সারা বাংলাদেশ থেকে 5,000-এর বেশি র গ্রাফিতি কালেক্ট করেছি, একটা কোনো ধরনের এডিট করি নাই। যার যেগুলোর প্রচুর কপি হয়েছে একটা করে নিয়েছি। র গ্রাফিতিগুলোকে আমরা পোর্ট্রেট করেছি। তুষার ভাই চাইলে, রুমিনাপা চাইলে তাদের বাসায় গিফট পাঠাবো। আপনারা যেটাকে একটু মাঝখানে একটু প্রশ্ন করে, আপনারা যেটাকে গাইল বলছেন, সেই গাইল কি প্রধান উপদেষ্টা যে গ্রাফিতির বই সবাইকে বিভিন্ন বিশ্বের নানান দেশে উপহার দিয়ে বেড়াচ্ছেন, সেই গাইল কি ওই উপহার বইয়ে আছে? উপদেষ্টা যেটা দিয়েছেন এটা একদম প্রতিটা পৃষ্ঠা আমি উল্টে উল্টে দেখি নাই। একটা বড় কপি অফকোর্স এর মধ্যে সব আছে। এখন আমি যেটা বলছি, দেখেন গালাগালির প্রথম কথা আব্দুল নূর তুষার যেটা বললেন, তিনি ওই বইয়ে এই ধরনের গালাগালির ছবি দেখেন। আমি বলছি, আমি একটু প্রশ্নটা শেষ করি। আব্দুল নূর তুষার যে বইটি দেখেছেন সেখানে গালাগালি নেই, তাহলে কি সরকার আপনাদের গালাগালিকে স্বীকৃতি দেয়নি? এরকম কিছু সরকারের সবকিছু রাষ্ট্রীয় স্বীকৃতি লাগবে কেন? আচ্ছা, প্রথম হলো সবকিছু মানুষ এই যে বৃহত্তর গণ অভ্যুত্থান করলো, কোন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে, কোন সরকারের অনুমতি নিয়ে? নাম্বার 1 হলো কোন গালিটা মানুষ কোন মুহূর্তে কাকে দিচ্ছে, স্থানকাল পাত্রটা হচ্ছে ইম্পর্টেন্ট। একটা শিশুকে হেলিকপ্টার থেকে গুলি করে চোখ উপড়ে ফেলছে, আপনি কি তখন দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত গাইবেন? আপনি জাতীয় সঙ্গীত গাইবেন? একটা মায়ের সন্তান শহীদ রিয়া গোপের শরীর থেকে গুলি ঢুকে তার পিছনের দেয়াল এতখানি ছিদ্র হয়ে গেছে, আমরা সেই বাসায় গেছি, তখন তার মা রবীন্দ্রসঙ্গীত গাইবেন? তৎসমবহুল একটি প্রতিবাদ করবেন? না, তার যা জবান তিনি সেটা বলবেন। আমরা সেটাই রেখেছি। কিন্তু একজন গণহত্যাকারীকে যেই গালিটা দেয়া যায়, যে গালিটা দেয়া যায়, একজন অন্য মানুষকে সেই গালিটা দেয়া যায় না। আমাদের কথা হলো সেটা। সেই গালি কি এখন ব্যবহার করা যায় 5ই আগস্টের পরে রাজনৈতিক প্রতিপক্ষের জন্য? না, দেওয়া যায় না। এটাই হলো আমাদের, যে এই গালিগালগুলো যারা গণহত্যাকারী তাদের বিরুদ্ধে মানুষ ব্যবহার করেছে, আবার যারা গণহত্যা করবে তাদের জন্য তুলে রাখতে হবে। এটার অন্য কাউকে দেওয়া যাবে না। কিন্তু ব্যবহৃত তো হচ্ছে। শরীফ ওসমান হাদী